হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার বুক থেকে যে প্র্যাকটিস সেটটি শুরু করেছিলাম, তো আজকে আমরা 18 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। আর অলরেডি কিন্তু 17টি প্র্যাকটিস সেট হয়ে গেছে, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করি আজকের সেশনটি। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো এখানে কবে অনুষ্ঠিত হয়, এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1946 সালের 9ই ডিসেম্বর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল, আর এই গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই 1946 সালের 9ই ডিসেম্বর। এটা দিল্লির তোমার কনস্টিটিউশন হলে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। আর এই অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? সেই অস্থায়ী সভাপতি কিন্তু ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তিনি বয়স্ক ছিলেন সব থেকে বেশি, তার জন্যই কিন্তু তাকে এই সভাপতি করা হয়। আর পরবর্তীকালে কিন্তু এর স্থায়ী সভাপতি কে হন? এর স্থায়ী সভাপতি কিন্তু পরবর্তীকালে হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের সংবিধান রচনা করতে এই গণপরিষদের কিন্তু মোট সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন কিন্তু মোট সময় লেগেছিল। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, 1946 সালের 9ই ডিসেম্বর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখো জারি করতে পারে? তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, 32 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের এই 32 নং ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট 5 প্রকার লেখো বা নির্দেশ জারি করতে পারে। এই লেখোগুলি কি কি? এই লেখোগুলি কিন্তু হচ্ছে, এক হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, আর এক হচ্ছে পরমাদেশ, আর একটা হচ্ছে প্রতিষেধ, এছাড়া হচ্ছে অধিকার পিচ্ছা, আর 5 নম্বরে কিন্তু রয়েছে উৎপ্রেষণ। তো এই কয়েকটি, অর্থাৎ এই 5টি কিন্তু লেখো জারি করতে পারে। আর এটা কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে 32 নং ধারায়, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 2019 সালে সপ্তদশ লোকসভা নির্বাচনে মোট কতজন মহিলা লোকসভাতে নির্বাচিত হয়েছেন? তো কতজন মহিলা ছিলেন? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 78 জন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে বর্তমানে লোকসভাতে মোট কতজন সদস্য আছেন? তো বর্তমানে কিন্তু লোকসভাতে মোট সদস্য রয়েছেন কত? এখানে কিন্তু অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কারণ দেখো যে বর্তমান লোকসভা বলতে এখানে 2019 সালের হিসেবে যদি ধরি, তাহলে কিন্তু এই 19 সালের লোকসভায় কিন্তু মোট 545 জন সদস্য আছেন। আর এর মধ্যে 530 জন সদস্য ছিলেন কি রাজ্যগুলি থেকে, আর 13 জন সদস্য কিন্তু ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। এছাড়া হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত 2 জন ইঙ্গো ভারতীয় সদস্য ছিলেন। আর দেখো সপ্তদশ নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 42 জন সংসদ নির্বাচিত হয়েছেন। আর পশ্চিমবঙ্গের এই লোকসভা আসন কিন্তু রয়েছেন 42টি, এখান থেকে তোমরা এটা মনে রাখবে। আর এই যে সপ্তদশ যে লোকসভাটি হয়েছিল, এখানে কিন্তু এই যে 545 জন সদস্য ছিলেন, কিন্তু তো দেখো এখানে 17তম যে লোকসভাটা ছিল, সেখানে কিন্তু মোট 545 জন সদস্য ছিল। আর পরবর্তীকালে 104তম সংবিধান সংশোধনীতে এই লোকসভার তপশিলি জাতি এবং উপজাতির জন্য কিন্তু আসন সংরক্ষণে 70 বছর থেকে 80 বছর পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ লোকসভায় যে তপশিলি জাতি এবং উপজাতির আসন সংরক্ষণ ছিল, সেটা 70 বছর থেকে 80 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো হয়। আর লোকসভা এবং রাজ্যসভার রাজ্য বিধানসভার অ্যাংলো ইন্ডিয়ান যে সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ছিল, সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। আর এটি সরিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে লোকসভার যে মোট সদস্য সংখ্যা, সেটা কিন্তু হয়ে দাঁড়ায় হচ্ছে 543 জন। অপশন বি কিন্তু হচ্ছে এখানে এই জন্যই সঠিক উত্তর। আর এর জন্য, অর্থাৎ এই যে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল, এদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু যে 334 নং যে ধারাটি ছিল, সেই 334 নং ধারা কিন্তু সংশোধন করা হয়েছে। তো এই 334 নং ধারা সংশোধন করেই কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় সংরক্ষণ আসনগুলো সরানো হয়। এছাড়া হচ্ছে লোকসভার তপশিলি জাতি এবং উপজাতির জন্য আসন সংরক্ষণের 70 বছর থেকে 80 বছর পর্যন্ত কিন্তু এটা বাড়ানো হয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এছাড়া এখান থেকে যেটা মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে এই যে লোকসভা যে মোট সদস্য সংখ্যা রয়েছে, এই লোকসভার মোট সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? সেটা কিন্তু হতে পারে আমাদের অপশন সিতে যেটা রয়েছে, 552 জন কিন্তু সর্বোচ্চ লোকসভার সদস্য হতে পারে। হয় এরকম কোশ্চেন যে লোকসভার মোট সদস্য সংখ্যা কত হতে পারে, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের অপশন সি সঠিক উত্তর। আর এখানে বলা রয়েছে যে মোট সদস্য সংখ্যা কত রয়েছেন বর্তমানে, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, সংবিধানের 9ম তপশিলটি
কত সালে যুক্ত করা হয়? এই যে নবম তপশিলটি রয়েছে সংবিধানে, আমরা জানি মোট সংবিধানে 8টি তপশিল ছিল যখন আমাদের ভারত স্বাধীন হয় এবং সংবিধান যখন গঠন করা হয় পরবর্তীতে, তখন কিন্তু মোট 8টি তোমার তপশিল ছিল, কিন্তু পরবর্তীতে একটি তপশিল যুক্ত হয়, এই যে নবম তপশিল পরে যুক্ত হয়। আর এই নবম তপশিল কত সালে যুক্ত হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 1951 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট তপশিল কয়টি রয়েছে? মোট কিন্তু 12টি তপশিল আছে, আর সংবিধানের নবম তপশিলটি যুক্ত করা হয়েছিল 1951 সালে। আর এই তপশিলে কি করা হয়েছিল? ভূমি সংস্কার বিষয়ে আলোচনা করা হয়েছে, এছাড়া হচ্ছে জমিদারি প্রথার বিলোপ সাধন কিন্তু করা হয়েছে এই তপশিলে। তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 61তম সংবিধান সংশোধন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, 1988 সালে তোমার 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। যদিও এই সংবিধান সংশোধনীটি কার্যকর কিন্তু হয়েছিল 1989 সালে, তো এখানে কিন্তু 61তম সংবিধানে তোমার সংবিধান সংশোধনে কিন্তু এই 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় ভোটদানের অধিকারটি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি রয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 368 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর ভারতীয় সংবিধানের 20 অধ্যায় অর্থাৎ 20 নম্বর অধ্যায়ে কিন্তু 368 নং ধারায় এই সংবিধান সংশোধনী বিষয়ে উল্লেখ রয়েছে। আর এই অধ্যায়ে কেবলমাত্র একটি ধারা আছে, আর এই ধারায় সংবিধান সংশোধনের মোট 3টি পদ্ধতি কিন্তু উল্লেখ করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের লোকপালের যে বিষয়টি রয়েছে সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে? তো দেখো, এটা কিন্তু এর আগের দিনের যে আমাদের সেটটি রয়েছে সেখানে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল। এটা কিন্তু নেওয়া হয়েছে হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ সুইডেন থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভারতীয় সংবিধানের লোকপাল যে রয়েছে এই ধারণাটি সুইডেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। আর এছাড়া হচ্ছে, আর এই লোকপাল বলতে কি বোঝায়? এই লোকপাল বলতে কিন্তু বোঝা হচ্ছে ন্যায়পাল, অর্থাৎ যিনি সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে তোমার দুর্নীতিমুক্ত করতে দায়বদ্ধ থাকবেন, তিনি কিন্তু হচ্ছেন এই লোকপাল। এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়, আইন অনুযায়ী কিন্তু এই লোকপাল তার বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করতে পারে। আর এটা হচ্ছে 2019 সালের মার্চ মাস থেকে দেশের প্রথম এই লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? পিনাকি চন্দ্র ঘোষ কিন্তু 2019 সালের মার্চ মাসে দেশের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হন। তো এটাও তোমরা ভালো করে মনে রাখবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে জাতীয় জরুরি অবস্থা কে জারি করতে পারে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ রাষ্ট্রপতি যে রয়েছেন এই রাষ্ট্রপতি কিন্তু এরা জারি করতে পারেন। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের রাষ্ট্রপতি যে রয়েছেন তিনি 3 প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন। এক হচ্ছে ভারতীয় সংবিধানের 352 নং ধারায় বলা রয়েছে কি তোমার বহিঃশত্রুর আক্রমণ, তারপর হচ্ছে যুদ্ধ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন তোমার রাষ্ট্রপতি। এছাড়া হচ্ছে ভারতীয় সংবিধানের 356 নং ধারায় কিন্তু বলা রয়েছে কি অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি মনে করেন যে সংশ্লিষ্ট কোনো অঙ্গরাজ্যে এমন একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, আর এই পরিস্থিতিতে তিনি যদি রাষ্ট্রপতিকে সুপারিশ করেন, তখন যদি রাষ্ট্রপতি রাজ্যপালের সুপারিশের বৈধতা বিচার করে সন্তুষ্ট হন, তাহলেই কিন্তু সংশ্লিষ্ট রাজ্যে কী হবে? তোমার শাসনতান্ত্রিক অচল অবস্থার জন্য জরুরি অবস্থা কিন্তু জারি হতে পারে। আর ভারতীয় সংবিধানের 360 নং ধারা যেটা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে কি রাষ্ট্রপতি যদি মনে করেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনমন ঘটছে, তাহলে কিন্তু তিনি অর্থনৈতিক যে জরুরি অবস্থা সেটা কিন্তু জারি করতে পারেন। তো এই অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা রয়েছে 360 নং ধারা, এটা কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিনও অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়নি। আর একমাত্র ভারতবর্ষে যে তোমার প্রথমে রয়েছে যে 352 নং ধারা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। এই জাতীয় জরুরি অবস্থা কিন্তু ভারতবর্ষে 3বার ঘোষণা করা হয়েছিল এই জাতীয় জরুরি অবস্থা। তো এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? তো ভারতে যে মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন তার কার্যকালের মেয়াদ কত? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ 6 বছর অথবা 65 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন, আর সমগ্র দেশে সুষ্ঠু ও তোমার শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করাই হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার মূল কাজ। আর তিনি যে রয়েছেন তার 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু শপথে তোমার অধিষ্ঠিত থাকতে পারবেন তিনি। আর যেটি আগে হবে, অর্থাৎ 6 বছর যদি আগে হয় তাহলে 6 বছর, আর যদি 65 বছর আগে হয় তাহলে 65 বছরে কিন্তু তাকে অবসর গ্রহণ করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানে কোন পদটি কোনো উল্লেখ নেই, অর্থাৎ কোন পদের কোনো উল্লেখ নেই? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ এখানে কি হয়ে যাবে রাইট অ্যান্সার? উপপ্রধানমন্ত্রী কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এখানে
রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিত কোনটি একটি স্থায়ী কক্ষ। তো এখানকার মধ্যে স্থায়ী কক্ষ কোনটি, এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ রাজ্যসভা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের সংসদ দুটি কক্ষ রয়েছে, একটি হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে কি নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষে রয়েছে রাজ্যসভা আর নিম্ন কক্ষে কি রয়েছে লোকসভা। আর রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ, অর্থাৎ একে ভেঙে দেওয়া কিন্তু যায় না, আর প্রতি 2 বছর অন্তর এই কক্ষের কিন্তু 1/3 সদস্য অবসর গ্রহণ করে থাকেন আর নতুন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এককভাবে যে কোনো সদস্যের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর হয়ে থাকে, এটাও এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে। তো শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কত নং ধারায় রয়েছে, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 23 থেকে 24, অর্থাৎ 23 আর 24 নং ধারায় কিন্তু এটা রয়েছে। তো ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে এই মৌলিক অধিকারের অন্তর্গত 23 ও 24 নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কিন্তু ঘোষিত রয়েছে। আর ভারতীয় সংবিধানের 23 নং ধারায় মানব পাচার, তারপর হচ্ছে বেগার খাটানোর মতো অমানবিক যে কার্যকলাপগুলি রয়েছে সেগুলি নিষিদ্ধ করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের 24 নং ধারায় 14 বছরের কম বয়সী যে কোনো শিশুকে কোনো বেগার শ্রমদানে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ কোনো বেগার খাটানো যে রয়েছে সেই বেগার খাটানো বা বেগার শ্রমদানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে হচ্ছে 24 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতে প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করা হয়। তো ভারতে প্রথম যে বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করা হয়, তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ VK.R.V. রাও, অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো 1867 থেকে 68 সালে ভারতে প্রথম জাতীয় আয় গণনায় সচেষ্ট হন হচ্ছে দাদাভাই নৌরোজি, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করা হয়েছিল কত সালে, 1931 থেকে 32 সালে। VK.R.V. রাও যিনি ছিলেন তিনি কিন্তু প্রথম এই বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা কিন্তু করেন। তো অপশন সি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি টারশিয়ারি ক্ষেত্রে অন্তর্গত রয়েছে কোনটি, এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ হোটেল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো বাণিজ্য, হোটেল, যাতায়াত, রিয়েল এস্টেট এই সকলেই কিন্তু হচ্ছে কি টারশিয়ারি ক্ষেত্রে অন্তর্গত। তো দেখো যে টারশিয়ারি ক্ষেত্র বলতে কিন্তু সেবা ক্ষেত্রটাকেই বোঝানো হচ্ছে, আর প্রাথমিক ক্ষেত্র যেটা রয়েছে যেটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, সেই প্রাইমারি সেক্টরে কি রয়েছে, প্রাইমারি সেক্টরে রয়েছে কিন্তু কৃষি, মৎস্য চাষ, এছাড়া হচ্ছে পশুপালন, এগুলো কিন্তু হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর। এছাড়া কিন্তু রয়েছে হচ্ছে সেকেন্ডারি সেক্টর, সেকেন্ডারি সেক্টরে কিন্তু রয়েছে হচ্ছে যে খনিজ শিল্প যেটা দেওয়া রয়েছে অপশন ডিতে, এই শিল্পগুলো কিন্তু পুরোটাই রয়েছে কি সেকেন্ডারি সেক্টরে। আর টারশিয়ারি সেক্টরে কিন্তু রয়েছে হচ্ছে হোটেল, বিভিন্ন পরিষেবা যেমন হচ্ছে যাতায়াত ব্যবস্থা, রিয়েল এস্টেট, এগুলো বাণিজ্য, এছাড়া এগুলো সব কিন্তু হচ্ছে কি টারশিয়ারি সেক্টর। তো দেখো জাতীয় আয়, ভারতের জাতীয় আয় কিন্তু টারশিয়ারি সেক্টর থেকে সবচেয়ে বেশি আসে। আর প্রাথমিক যেটা রয়েছে প্রাইমারি সেক্টর, এই প্রাইমারি সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হয়েছে হচ্ছে প্রাইমারি সেক্টরে, সবচেয়ে বেশি লোক নিযুক্ত রয়েছে হচ্ছে প্রাইমারি সেক্টরে। আমাদের জাতীয় আয়টা যে আসে সেটা কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের এই টারশিয়ারি সেক্টর থেকে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, দেখো রয়েছে যে নিচের কোন স্কিমটির মূল লক্ষ্য ছিল গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ দিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করে দরিদ্রতা দূর করা। তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ TRYACM, এটি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটার ফুল ফর্ম কি রয়েছে, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটি কিন্তু হচ্ছে এর ফুল ফর্ম। আর এটি শুরু হয়েছিল 1979 সালে। আর এই প্রকল্পের মূল লক্ষ্যই কিন্তু ছিল হচ্ছে গ্রামের যুবকদের প্রশিক্ষণ দিয়ে কি করতে হবে, তোমার স্বাবলম্বী করে দরিদ্রতা ঘোষানো হবে, এটাই কিন্তু এখানে মূল লক্ষ্য ছিল। অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বর্তমান, অর্থাৎ নভেম্বর 2020 হিসেবে ধরা হয়েছে এখানে। তো বর্তমানে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও যে রয়েছে এর হার কত রয়েছে, তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 18.5% কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের কাছে গচ্ছিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ তোমার সোনা বা অর্থের আকারে সঞ্চিত রাখে। আর এটি হচ্ছে কি, এটি কিন্তু হচ্ছে এই স্ট্যাটিউটারি তোমার লিকুইডিটি। আর বর্তমানে এই যে SLR, এটা শর্ট ফর্ম হচ্ছে SLR, এই SLR হলো কত, 18.5%। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 2019 সালে কোন বিখ্যাত ভ্রমণ সংস্থা নিজেদের দেউলিয়া হিসাবে ঘোষণা করেছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ থমাস কুক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই থমাস কুক ব্রিটেনের বিখ্যাত ভ্রমণ সংস্থা, যেটি তৈরি হয় হচ্ছে 1841 সালে। আর 2019 সালে এই সংস্থাটি কিন্তু নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতে বেকারত্বের হার নিরূপণে সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ কারেন্ট ডেইলি স্ট্যাটাস কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের বেকারত্বের হার নিরূপণ করে
কে NSSO কিন্তু এই ভারতের বেকারত্বের হার নিরূপণ করে থাকে। আর এর মোট 3টি পদ্ধতি আছে, যাদের মধ্যে হচ্ছে কারেন্ট ডেইলি স্ট্যাটাস, এটা হচ্ছে একটি পদ্ধতি। আর এই পদ্ধতি ব্যবহার করে বেকারত্বের হারের পরিমাণ সঠিকভাবে জানা যায়। আর এই পদ্ধতি অনুসারে কোনো ব্যক্তি এক সপ্তাহে প্রতিদিনের হিসাবে দিনে 4 ঘন্টার বেশি কাজ করলেই এমপ্লয়েড হিসাবে কিন্তু বিবেচিত হবে। কিন্তু 1 ঘন্টার কম কাজ করলে কি হবে, তিনি কিন্তু আনএমপ্লয় হিসাবে গণ্য করা হবে তাকে। তো অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিচের কোনটি কোনো ব্যাংকের টাইম লিয়েবিলিটিস এর অংশ নয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ ডিমান্ড ড্রাফট কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, একটি ব্যাংকের 3 প্রকার তোমার লিয়েবিলিটি থাকে, একটা হচ্ছে ডিমান্ড লিয়েবিলিটি, আর একটা হচ্ছে টাইম লিয়েবিলিটি, এছাড়া হচ্ছে আদার দ্যান ডিমান্ড এবং টাইম লিয়েবিলিটি। তো এই যে ডিমান্ড লিয়েবিলিটি যেটা রয়েছে, এই ডিমান্ড লিয়েবিলিটি হচ্ছে গ্রাহকদের চাহিদা থাকলে ব্যাংক টাকা দিতে বাধ্য হবেন, এটাই কিন্তু হচ্ছে ডিমান্ড লিয়েবিলিটি। এছাড়া হচ্ছে টাইম লিয়েবিলিটি কি রয়েছে, সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়সীমা সম্পূর্ণ না হওয়ার আগে গ্রাহক যদি সঞ্চিত অর্থ তুলতে পারেন না, এটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো এটাই হচ্ছে টাইম লিয়েবিলিটিস। তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া রয়েছে এখানে। তো অপশন এখানে ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সিরিয়াস ফ্রড ইনভেস্টমেন্ট অফিস যেটা রয়েছে সেটি কোন মন্ত্রকের অধীনস্থ রয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, আমাদের অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, এখানে রয়েছে যে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, এটা 2003 সালে গঠিত হয়। আর এটি কিন্তু হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের মন্ত্রকের অধীনস্থ রয়েছে। তো এটি কত সালে গঠিত হয়? এটি গঠিত কিন্তু হয় 2003 সালে, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে রিয়াল টাইম গ্রোস সেটেলমেন্ট যেটাকে বলা হচ্ছে কি শর্ট ফর্মে RTGS, যেটাকে বলা হচ্ছে শর্ট ফর্মে, আর এর সর্বনিম্ন সীমানা কত রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 2 লক্ষ টাকা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, RTGS এর নিম্ন সীমা হচ্ছে 2 লক্ষ টাকা এবং কোনো ঊর্ধ্বসীমা কিন্তু এর নেই, ঊর্ধ্বসীমা কোনো নেই। এই অর্থাৎ এখানে RTGS যেটা রয়েছে এর দ্বারা কিন্তু সর্বনিম্ন 2 লক্ষ টাকা পাঠানো যায় এবং তোমার টাকা যত খুশি বেশি কিন্তু পাঠানো যায়, অর্থাৎ ওইদিকে কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ ঊর্ধ্বসীমা কোনো নেই। তো অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব যেটা রয়েছে এর প্রথম যে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন তিনি কে নিযুক্ত হন? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ কৃষ গোপাল কৃষ্ণ, এটা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব যেটা রয়েছে এর প্রথম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তোমার ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা তিনি কিন্তু হয়েছেন এখানে নিযুক্ত। তো অপশন বি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সাইবার প্রতারণা রুখতে কোন ব্যাংক সম্প্রতি শুরু করলো যে মোহ বান্ধ রোখো? এই মোহ বান্ধ রোখো কে তোমার কোন ব্যাংক শুরু করেছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ HDFC ব্যাংক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ইন্টারন্যাশনাল ফ্রড অ্যাওয়ারনেস উইক যেটা 2020 সালে হয়, এর উপলক্ষে কিন্তু HDFC চালু করেছে কি মোহ বান্ধ রোখো, এই প্রোগ্রামটি কিন্তু চালু করেছে হচ্ছে HDFC ব্যাংক। অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স যে রয়েছে সেই 2020 সালে যেটা দেওয়া রয়েছে তথ্য, সেই 20 সালের তথ্য হিসাবে ভারত কততম স্থানে রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 40তম স্থানে কিন্তু রয়েছে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো, US চেম্বার অফ তোমার কমার্স যে রয়েছে তার প্রদত্ত একটা ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স রয়েছে 2020 সালে যেটা দেয়, আর সেখানে কিন্তু ভারতের স্থান রয়েছে 40তম। আর এই তালিকার শীর্ষে কিন্তু রয়েছে হচ্ছে আমেরিকা রয়েছে 1 নম্বরে। তো এখানে অপশন বি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।